আচ্ছা, এবারে তোমাদের ফোর্থ সেমিস্টার ক্যালাটোম ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স এমডিসি সিসি ফোর এবং সিসি ফাইভে সাজেশন দিয়ে দিচ্ছি। সিসি ফোরটাকে এমডিসি ফোরও বলে আর এমডিসি ফাইভও বলে। এবং এর আগের বারে আমি তোমাদের যে সাজেশনটা দিয়েছিলাম এমডিসি ফোরের, ওখানটায় প্রত্যেক কটা প্রশ্ন মানে 5 মার্কসের সব কটা প্রশ্ন, তারপর হচ্ছে কি বড় 15 মার্কসের সব কটা প্রশ্নই কাইন্ড অফ হচ্ছে কমন ছিল। তোমরা কোশ্চেন্স নিয়ে চেক করে দেখতে পারো। এবারেও যে কটা কোশ্চেন্স দেবো তার বাইরে কোনো প্রশ্ন পড়বে না। সিসি ফোর আর সিসি ফাইভের দুটোরই বলছি। এর হচ্ছে সিলেবাস, যারা জানো না দেখে নিতে পারো, এটা সিসি ফোরের সিলেবাস। এবার কোশ্চেন্সটাতে আসি যে কোন কোন কোশ্চেন্সগুলো করবে। মডিউল ওয়ান থেকে তোমরা হচ্ছে কি কৌটিল্যের কূটনীতি আর কৌটিল্যের দ্বন্দ্বনীতি, এই দুটো প্রশ্ন করবে। আর মধ্যযুগীয় রাজচিন্তায় আবুল ফজল এবং বারাউনির অবদান করবে। এই অবধি করলে হবে। তোমাদের 3টে 15 মার্কসের প্রশ্ন আসে এবং 3টের মধ্যে থেকে যে কোনো দুটো লিখতে হয়। তো এই যে 3টে দিয়েছি আমি, কৌটিল্যের কূটনীতি আর দ্বন্দ্বনীতি, এই দুটো করবে। আর আবুল ফজল এই দুটো করবে, মানে বারাউনির অবদান, এই দুটো করলে হয়ে যাবে। আর একটা প্রশ্ন এক্সট্রা করে রাখতে পারো, সেটা হচ্ছে কি এই প্রশ্নটা, ভারতের মধ্যযুগীয় রাজনীতির রাজতন্ত্রের বহির্দের উপর টিকা লেখো বা ভারতের মধ্যযুগীয় রাজনীতির রাজতন্ত্রের অবদান লেখো। তো এই অবধি করলেই হবে মোটামুটি। তোমরা দুটো 15 মার্কসের প্রশ্ন বা তিনটে তিনটে কমন পেয়ে যায় মডেল ওয়ান থেকে। এবার আসি 5 মার্কসের প্রশ্ন। 5 মার্কসের প্রশ্ন সেপারেটলি করার দরকার নেই। যদি করতে চাও তাহলে মানে আর একটা প্রশ্ন করতে পারো, সেটা হচ্ছে কি প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট 5 মার্কস হিসেবে তোমাদের সমন্বয়বাদের উপর একটা টিকা দিতে পারে, বা হচ্ছে কি মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য দিতে পারে, বা কৌটিল্যের রাষ্ট্রসংঘ সপ্তাঙ্গ তত্ত্ব দিতে পারে, বা সমন্বয়বাদ দিতে পারে। তো মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রশ্ন দিতে পারে। আলটিমেটলি তোমাদের এই অবধি করলেই হবে, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য অবধি। বাদ বাকি প্রশ্ন কোনো প্রশ্ন না করলেও চলবে। এবার আসছে হচ্ছে কি যে মডিউল টু। মডিউল টু থেকে কোন কোন প্রশ্নগুলো করবে। মডিউল টু থেকে তুমি হচ্ছে কি যে এই প্রশ্নটা সবার আগে করবে, এটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আহ, এই প্রশ্নটা কেন ইম্পর্টেন্ট বলছি তার কারণ, এর আগের বারে মোটামুটি আমি হচ্ছে কি কোর্টে এই আহ, তিনটে তোমাদের জাতীয়তাবাদ আছে, বিবেকানন্দ, আর হচ্ছে কি তোমার রবীন্দ্রনাথ ঠাকুর। তো বিবেকানন্দর থেকে দিয়ে দিয়েছে প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কিন্তু কাইন্ড অফ হচ্ছে কি প্রশ্ন দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে তুমি হচ্ছে কি যে শুধু এই বঙ্কিমচন্দ্রটা দেয়নি, বঙ্কিমচন্দ্রটা করলে মোটামুটি হচ্ছে কি তোমরা আর কোনো প্রশ্ন না করলেও এখান থেকে চলবে। তো তুমি যদি শুধুমাত্র যদি বঙ্কিমচন্দ্র করে যেতে পারো, তাহলেও কিন্তু মোটামুটি এখান থেকে হয়ে যাবে। তো সেপারেটলি আর কোনো প্রশ্ন এখান থেকে, মানে একটা ধরে রাখো যে এটা কমন পড়ে যাচ্ছে। বাদবাকি তুমি এই বঙ্কিমচন্দ্রের সাথে রাজমোহনের টপিকগুলো করো বা গান্ধীজির টপিকগুলো করো, যে কোনো একটা টপিক করলে কিন্তু হবে। তাহলে তুমি বঙ্কিমচন্দ্র করলে, জাতীয়তাবাদ করলে, দেন তারপর হচ্ছে কি তুমি গান্ধীজির স্বরাজ, গান্ধীজির সত্যাগ্রহ এবং গান্ধীজির রাষ্ট্র, এই তিনটে করলে কিন্তু হবে। এবং তারপরে যদি এক্সট্রা করতে চাও তাহলে হচ্ছে কি যে তোমাদের রামমোহনের ন্যায়সঙ্গত প্রসঙ্গে ওনার মতবাদ, বা ন্যায় প্রসঙ্গে ওনার মতবাদ, বা হচ্ছে কি যে আইনের অনুশাসনে রামমোহনের অবদান, বা মত প্রকাশে রামমোহনের অবদান, তুমি রামমোহন করো, নইলে হচ্ছে কি যে এই বঙ্কিমচন্দ্রের সাথে গান্ধীজি টপিকগুলো করো। যে কোনো একটা করলেও কিন্তু তুমি দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে? এটা গেল হচ্ছে কি তোমাদের মডিউল টু। এবং 5 মার্কসের জন্য তোমরা হচ্ছে কি যে এই প্রশ্নগুলো করতে পারো, যেগুলো এর আগের বারে বড় প্রশ্ন পড়ে গেছে। যেমন বড় প্রশ্নতে বেসিক্যালি হচ্ছে কি যে রামমোহনের উদারনীতিবাদের বিকাশের অবদান বলা হয় কেন, বা উদারবাদের বিকাশে রামমোহন রায়ের অবদান আলোচনা করো, বা রামমোহনের সমাজ সংস্কারক হিসেবে রামমোহনের অবদান আলোচনা করো, বা রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদ বা বিবেকানন্দের জাতীয়তাবাদ, এগুলো 5 মার্কসের জন্য দেবে। যেগুলো 15 মার্কসের জন্য দিয়ে দিয়েছে অলরেডি, সেগুলো 5 মার্কসের জন্য দেবে। তো তুমি যদি মনে করো যে করবে না, তাহলেও দেখবে তুমি 5 মার্কসের কোশ্চেনে কমন পেয়ে যাবে। তার কারণ মানে গান্ধীজি থেকে তো আর মোটামুটি গান্ধীজির স্বরাজ আর গান্ধী সত্যাগ্রহ 5 মার্কসের জন্য দিয়েছিল, তো সত্যাগ্রহ 5 মার্কসের জন্য দেবে না। তাহলে স্বরাজ বা রাষ্ট্রের মধ্যে থেকে কোনো একটা 15 মার্কসের জন্য দেবে আর কোনো একটা 5 মার্কসের জন্য দেবে। তো সেই হিসেবে তুমি এখান থেকে শুধু এই অবধি করে গেলেও কিন্তু হবে। এখান থেকে 5 এবং 15 দুটোই কমন পেয়ে যাবে। এবং আরেকটা জিনিস তোমাদের একটুখানি বলবো, আমি একটা জিনিস মিস করে গেছি। সেটা হচ্ছে কি তোমাদের দেখবে যে দু ধরনের প্রশ্ন হয়, সমন্বয়বাদ আর হচ্ছে কি যে এই হ্যাঁ সমন্বয়বাদ। তো সমন্বয়বাদ থেকে ধরো এর আগের বার একটা প্রশ্ন দিয়ে দিয়েছে, বাট সমন্বয়বাদ থেকে কিন্তু এই কবিরের অবদান দেয়নি। তোমরা যদি ওই প্রশ্ন দেখা হয়ে যাওয়ার পর যদি টাইম পাও, তাহলে এটা একবার দেখে যেও, যদিও 5 মার্কস জন্য করতে হবে তোমাদের এটা। তাহলে মোটামুটি এখান থেকে 3-4টে প্রশ্ন দিলাম, এই অবধি করলেই হবে।
আর এখান থেকে মোটামুটি হচ্ছে কি যে এই অবধি এই বঙ্কিমচন্দ্রের সাথে গান্ধীজি করো বা বঙ্কিমচন্দ্রের সাথে রামমোহন করো, সবগুলো করলে আর কোনো চিন্তা নেই। যদি মনে করো যে করবে না, তাহলে বঙ্কিমচন্দ্রের সাথে গান্ধীজি বা বঙ্কিমচন্দ্রের সাথে রামমোহন যে কোনো একটা করলেই হবে। তাহলে একটা প্রশ্ন গেল, আর এখান থেকে তিনটে প্রশ্ন, এখান থেকে চারটে প্রশ্ন দিয়েছি, এখান থেকে চারটে প্রশ্ন তিনটে প্রশ্ন কমন পেয়ে যাবে বা দুটো অ্যাটলিস্ট কমন পেয়ে যাবে। আর ওখান থেকেও তাই দিয়েছে। এটা গেল হচ্ছে কি CC4। এবার আসি CC5 মার্কসের জন্য তুমি দেখে রাখতে পারো এগুলো, 5 মার্কসের জন্য এগুলো না করলেও চলবে। ওখান থেকে ওপর থেকে যা যা প্রশ্ন আছে কমন পেয়ে যাবে, আগেরবারও পেয়েছিল। এবার আসছে হচ্ছে কি তোমাদের ডিএসসি, এই MDC5। MDC5 এর সিলেবাস তো অত্যন্ত বড়, মানে অত্যন্ত বড় থেকে মানে সব থেকে বাজে ব্যাপার হচ্ছে কি বিদঘুটে সিলেবাস। এখান থেকে কাইন্ড হচ্ছে অনেকগুলো প্রশ্ন করতে হয়। বাট এর আগের বারে আমি অনেকগুলো প্রশ্ন দিয়েছিলাম, তার মধ্যে থেকে স্টার মার্ক করে দিয়েছিলাম, সেই স্টার মার্ক থেকেই কাইন্ড হচ্ছে কি অনেকগুলো প্রশ্ন কমন পড়েছিল। তো সিলেবাস দেখো, এখানটায় মডেল ওয়ানের সিলেবাস দেখো, মডেল ওয়ানের সিলেবাস এত বড়, এবং একটা একটা টপিকের উপরে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তো মোটামুটি এখান থেকেই পাঁচটা প্রশ্ন হয়। ঠিক আছে, এখান থেকে দুটো প্রশ্ন হয়, তো 5 আর 2 7টা, এখান থেকেই তিনটে প্রশ্ন হয়, বা 7 আর 3 10টা, আর এখান থেকে দুটো তো দুই দুই ধরনের প্রশ্ন হয়, 12টার মধ্যে প্রশ্ন হয় বেসিক্যালি। এবং মডেল টুটা কাইন্ড অফ হচ্ছে কি একটুখানি সহজ, 12টার মধ্যে প্রশ্ন আমি দেখি কয়েকটা দিয়েছি তোমাদের, এইগুলো আগে করার চেষ্টা করবে। যেমন প্রথম প্রশ্ন করবে জনপ্রশাসন কাকে বলা হচ্ছে, জনপ্রশাসনের বিবর্তনের পর্যায়ে আলোচনা করো, বা বলতে পারে বৈতনিক প্রশাসনের সুবিধা অসুবিধা বা এর মূল বৈশিষ্ট্য আলোচনা করো, এটা আগে করবে। নেক্সট করবে মডিউল 1 থেকে 1990 দশক থেকে জনপ্রশাসনে শাসনের বিবর্তন আলোচনা করো। ঠিক আছে। নেক্সট সমাজতান্ত্রিক পরিচালনা সংক্রান্ত লেনিনবাদী নীতিসমূহের উপর টিকা লেখো। এবার আমি না ঠিক জানি না, মানে লেনিন এই একই সিলেবাস তোমাদের যারা আগে পরীক্ষা দিত ওদের ছিল, জীবনে লেন থেকে প্রশ্ন আসেনি, বাট অনার্সদের দিয়েছে একই সিলেবাস থেকে, তোমরা এই প্রশ্নটা করবে। তো মোদ্দা কথা, যারা একটুখানি কম করতে চাইছো, তোমরা এই প্রথম তিনটে প্রশ্ন খুব ভালো করে পড়বে মডিউল 1 থেকে, দেন বাদ বাকি প্রশ্নগুলো একটুখানি দেখে যাওয়ার চেষ্টা করবে। যেমন জনপ্রশাসনের জনের অর্থ কি, প্রকৃতার পরিধি, তারপর হচ্ছে কি যে তোমার আর একটা প্রশ্ন করতে পারো যে আদর্শের ঐক্য, জনপ্রশাসনের কর্মধারা কর্মবৃন্দের গুরুত্ব অনস্বীকার্য আলোচনা করো, বা তোমাকে বলতে পারে জনপ্রশাসনের কর্মধারা আর কর্মবৃন্দর গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে। নেক্সট তারপর হচ্ছে কি তোমাদের প্রশাসনের দ্বিবিভাজন এবং জনপ্রশাসনের ক্রমোচ্চ স্তর বিন্যাস, নিয়ন্ত্রণের পরিধি আর কর্তৃপক্ষের গুরুত্ব। তো তোমরা যদি মনে করো সব প্রশ্ন করবে না, তাহলে যেগুলো ওই যে দেখবে কোশ্চেন্সের সাইডে মার্ক করা আছে রেড কালারে, যেমন 1 2 আর 3 লাল করা আছে, মানে লাল মার্ক করা রয়েছে, প্লাস 6 7 প্লাস হচ্ছে কি 9 10, এইগুলো হচ্ছে কি লাল মার্ক করা রয়েছে, এইগুলো ভালো করে পড়বে। আর যদি মনে করো যে না সব অতগুলো করা পসিবল হচ্ছে না, তাহলে চেষ্টা করবে যে এই অবধি করা। ঠিক আছে, এটা বাদ দেবে, মানে এখান থেকে মাঝখানে এই প্রশ্নটা বাদ দেবে, এই অবধি করার চেষ্টা করবে এবং লাস্টে এই প্রশ্নটা দেখে যাবে, তাহলে হবে। তাহলে মোটামুটি 1 2 আর 3 5টা 6টা মতো দিয়েছি, এখানে অনেকগুলো প্রশ্ন হয়, 12টার মতো প্রশ্ন হয়, আমি জাস্ট কমে দিয়েছি। এর আগের বার এগুলো কমন পড়েছিল, এগুলো আর করতে হবে না, মানে ওদের চলে এসেছিল এখান থেকে। নেক্সট মডিউল 2 থেকে দেখো কোন কোন প্রশ্নগুলো করবে। মডিউল 2 থেকে করবে যে সমন্বয়ের গুরুত্ব লেখো, মানে প্রশাসনিক প্রক্রিয়ায় সমন্বয়ের গুরুত্ব লেখো, বা বলতে পারে জননীতির অনুসন্ধান নেই জনপ্রশাসনের শক্তি নিহিত, বা বলতে পারে উন্নয়নশীল দেশসমূহের প্রশাসনিক শালা মডেলের গুরুত্ব লেখো। একটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, তিনটে তোমাদের প্রশ্ন দেবে, মনে করো এই প্রশ্নটা মানে খুব ইম্পর্টেন্ট এবং আসতে পারে। তোমাদের এর আগেরবারে ওয়েবারের আমলাতন্ত্র দিয়েছে, তো এবারে মার্কসের আমলাতন্ত্র দিতে পারে, এবং মার্কসের আমলাতন্ত্র থেকে বিভিন্নভাবে প্রশ্ন ঘুরে আসতে পারে, আমি রেখেছি কিভাবে ঘুরে আসতে পারে। নেক্সট আসছে হচ্ছে কি সিদ্ধান্ত গ্রহণ। তো মোটামুটি মডেল 2 থেকে এই অবধি করলে হবে, এই অবধি করলেই তুমি প্রশ্ন কমন পেয়ে যাবে। এক্সট্রা হিসেবে তুমি জনতির মডেল গুরুত্ব কি, মানে এই প্রসঙ্গে জনতির মূল মডেল সম্পর্কে আলোচনা করো, বা প্রশাসনিক প্রক্রিয়ায় নেতৃত্ব আবশ্যক কেন। তো মোটামুটি এই তিনটে চারটে অবধি করে লাস্টের প্রশ্নটা একটুখানি ভালো করে পড়ো, এই প্রশ্নটা পরে লাস্টে দেখে যাবে। মোটামুটি এই অবধি করতে হবে তোমাদেরকে, বাট তাও এই অবধি ভালো করে করে লাস্টের প্রশ্নটা ভালো করে দেখবে। এটা বাদ দিতে পারো, এটা ইম্পর্টেন্ট, বাট বাদ দিতে পারো যদি কম করতে চাও। বাদ বাকি এখান থেকে এই আগের বারে চলে এসেছিল, এখানটায় জবাবদিহিতা এবং নেতৃত্ব ভূমিকা দিয়েছিলাম, এখানটায় প্রশাসন ও নেতৃত্ব দিয়েছিল। তোমরা এই জবাবদিহিটাকে 5 মার্কসের জন্য করে রাখতে পারো। ঠিক আছে। নেক্সট আসছে হচ্ছে কই বললাম না মার্কসের আমলাতন্ত্রটাকে এইভাবে ঘুরে দিতে পারে। তুমি কি মনে করো যে মার্কসের আমলাতন্ত্রকে
কে অবিশ্বাস করতেন বা মার্কস আমলাতন্ত্রকে অবিশ্বাস করতেন, বা বলতে পারে আমলাতন্ত্র একটি লৌহ খাঁচা, বিভূতির আলোকে এবারে আমলাতন্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কে বিশ্লেষণ করো। তো এইভাবে। তো এবার প্রিজম যেটা আছে ওটা রিক্সের প্রিজম মডেল, এটা 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট বেসিক্যালি, আমি দেখেওছি। এবং তারপরে এই যে জ্যামিতিক গুরুত্ব, এগুলো 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট, আমি দেখেছিলাম, ওটা পড়ে গেছিল এর আগেবারে। এবার 5 মার্কসের জন্য তোমরা এই 4টে প্রশ্ন খুব ভালো করে করবে এবং সাথে রিক্স করবে, ঠিক আছে? রিক্সের মডেল, রিগস রিগস করবে। আহ, এবং এই 5টা মতো দিলাম 5 মার্কসের প্রশ্ন, এই 5টাগুলো করো, বাদ বাকি আর সেপারেটলি করার দরকার নেই, এগুলো যদি করতে পারো তো করো, আদারওয়াইজ না করলেও চলবে। ওপরের যে প্রশ্নগুলো বলেছে ওগুলো করলে 5 মার্কসের প্রশ্ন কম পেয়ে যাবে। থ্যাংক ইউ।